নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে রাজা চন্দ্র ও বানর দলপতি গল্পটি। এক দেশে ছিল এক রাজা, তার নাম চন্দ্র। সেই রাজার ছেলেরা বাগানে বানর নিয়ে খেলা করত। বানরদের তারা প্রতিদিন নানান খাবার খেতেও দিত। বানরদের যে দলপতি, সে ছিল খুবই বুদ্ধিমান। সে নানা কায়দা কৌশল দলের বানরদের শেখাতো। এখন রাজার খোয়ারে ছিল একদল ভেড়া। তারা যখন বাগানে চড়ত, খোকা রাজপুত্ররা তাদের পিঠে চেপে খেলা করত। ভেড়ার পালের মধ্যে একটা ছিল মহাপেটুক। সে ভয় ডর কিছু জানতো না। যখন তখন রাজবাড়ির পাকশালে ঢুকে পড়তো আর চোখের সামনে যা পেত তাই খেতে শুরু করত। পাকশালাটা ছিল বাগানেরই এক কোণে। সেখানে কোমরে গামছা এঁটে রাঁধুনিরা হাতা বেরি খুন্তি হাতে ঘুরছে, রাচ্ছে, গল্প করছে। পেটুক ভেড়াটাকে চোখে পড়তেই তারা সামনে যা পেত, কাঠ, মাটির বাসন, কাঁসার বাসন বা তামার বাসন, তাই দিয়েই তাকে মারত। গাছের ডালে বসে বানর দলপতি রাঁধুনি ও ভেড়ার ঝগড়া দেখতে পেত। দেখে দেখে একদিন সে আপন মনে মাথা নেড়ে বলল, রাঁধুনি আর ভেড়ার এই ঝগড়া দেখছি বানরদের ধ্বংস করবে। পরদিনই সে বানরদের ডেকে চুপি চুপি বলল, শোনো, সবাই তো খেলা নিয়ে ডুবে থাকছ, এদিকে যে আমাদের মরার কল তৈরি হচ্ছে সেটা খেয়াল করেছ? কদিন থেকে দেখছি এক পেটুক ভেড়া রোজ পাকশালায় চুরি করে খেতে যায়, আর রাঁধুনিরা হাতাখুন্তি ছুঁড়ে মারে। কোনোদিন হয়তো রাঁধুনি রেগে গিয়ে জ্বলন্ত চেলাকাঠ ছুঁড়ে মারবে, আর তাইতে ভেড়ার লোমে যাবে আগুন ধরে। তখন ভেড়াটা দিশাহারা হয়ে দৌড়ে গিয়ে ঢুকবে ঘোড়াশালে। ঘোড়াদের খাবার জন্য শুকনো ঘাস ভেতরে ছড়ানোই থাকে। ভেড়া ঘাসের ভেতরে গড়াগড়ি দেবে, অমনি ঘাস জ্বলে উঠে ঘোড়াশালে লাগবে আগুন। সেই আগুনে কত ঘোড়া পুড়ে মরবে, কত কাতপড়া হয়ে ছটফট করবে। তারপর অবস্থাটা কি দাঁড়াবে তোরা বুঝতে পারছিস? বানররা অবাক হয়ে জিজ্ঞেস করল, ঘোড়াশালে আগুন ধরবে তো আমাদের কি? আমরা তো থাকবো গাছের উপরে, আগুনে আমাদের কি হবে? দলপতি বলল, ওরে হাঁদার দল, ওতেই হবে বানরদের সর্বনাশ। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রাজবাড়িতে এরপর হুলস্থুল পড়ে যাবে। আতপোড়া ঘোড়াদের সারিয়ে তুলতে বৈদ্যরা পুঁথিপত্তর ঘেঁটে নিদান দেবে। বানরের চর্বি যে ঘোড়ার পোড়া ঘায়ের একমাত্র ওষুধ, সে কথা আমিও জানি। রাজার হুকুমে তখন লোকজন ছুটে এসে আমাদের ঘিরে নিয়ে মেরে ফেলবে। আমি বুঝতে পারছি বানরদের এ সর্বনাশ হবেই হবে। তাই বলছি, এত কাণ্ড ঘটার আগে চল আমরা আজই অন্য বনে চলে যাই। দলপতির এই অবিশ্বাস্য কথা শুনে লায়েক বানররা হেসে উঠল। তারা বলল, কবে কি হবে তার ঠিক নেই, আমরা এখনই অমর আরামের বাস ছেড়ে চলে যাই আর কি। এ কি একটা কথা হলো? বুড়ো বয়সে বুদ্ধিশুদ্ধি সব গুলিয়ে গেছে, তাই আপনি এমন কথা বলছেন। আপনার কথা শুনে রাজপুত্রদের দেওয়া এখানকার রকম রকম সুখাদ্যের মৌকা ফেলে কাঁচা, ঝাল, তেতো, নিরস ফল খেতে কেউ বনে যাবে না। যেতে হয় আপনি যান। বানররা কেউই দলপতির পরামর্শ মানতে চাইল না, এমনকি তার নিজের ছেলে মেয়েরাও। ভাই, ভাইয়ের ছেলে মেয়ে, জামাই, নাতি নাতনি, তাদেরও একই কথা, আমরা বুড়ো হইনি, বুদ্ধিও আপনার মতো পরিষ্কার হয়নি, আমরা অন্য কোথাও যাব না। তাই শুনে দুঃখে বানর দলপতির চোখ জলে ঝাপসা হয়ে গেল। সে বলল, ওরে মূর্খের দল, এখানকার এ সুখ যে সুখ নয় তা তোরা বুঝতে পারছিস না। এখানের সুখাদ্য খাবার লোভ সামলাতে পারছিস না, কিন্তু জানিস না এর পরিণাম কত ভয়ানক। যাক, নিজের চোখে আত্মীয় বন্ধুর ধ্বংস দেখতে পারবো না, তোরা তবে থাক, আমি চললাম। এই বলে সে তাদের সকলকে ছেড়ে বনের দিকে চলে গেল। তারপর খুব বেশি দিন কিন্তু বানররা সুখের খাবার খেতে পেল না। একদিন সত্যি সত্যি দুর্ঘটনা ঘটে গেল। বানর দলপতি যেমনটি বলেছিল, রাঁধুনি লোভী ভেড়াটাকে সত্যি সত্যি জ্বলন্ত চেলাকাঠ ছুঁড়ে মারল। মারতেই তার সারা শরীরে পশম দাউ দাউ করে জ্বলে উঠল। চেঁচাতে চেঁচাতে ভেড়াটা কাছেই ছিল ঘোড়াশাল, সেখানে ঢুকে পড়ল। ঘোড়াশালে মেঝে ছড়ানো এস্তার ঘাস তার ওপর গড়াগড়ি খেতে লাগলো।
দেখতে দেখতে চারদিক থেকে লেগে গেল আগুন। আগুনে জ্বলে চোখ ঠিকরে ঘোড়ারা দিক দিশা হারিয়ে ছুটোছুটি করতে লাগলো। কতক মল্ল পুড়ে, কতগুলো আতপোড়া হয়ে পরিত্রাহী চি চি করতে করতে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিল। খবর পেয়ে রাজা তড়িঘড়ি ঘোড়ার বৈদ্যমশাইকে ডেকে পাঠালেন। তিনি এসে দেখে শুনে পুঁথিপত্তর ঘেঁটে বললেন, মহারাজ, আগুনে পোড়া ঘোড়াগুলোর এখনই চিকিৎসা করা দরকার, নইলে পোড়া ঘা বিষিয়ে এরা মারা যাবে। বানরের চর্বি হলো ঘোড়ার পোড়া ঘায়ের একমাত্র ওষুধ, আপনি ব্যবস্থা করুন। তখন হুকুম পেয়ে রাজার লোকজন বাগান ঘিরে ফেলে নানান রকমের অস্ত্র, লাঠি, পাথর এসব দিয়ে সমস্ত বানর মেরে ফেলল। এদিকে বনের ভেতরে একদিন কাঠোরেরা রাজবাড়ির আগুন নিয়ে নিজেদের মধ্যে গল্প করছিল। তাই শুনে সেই বৃদ্ধ বানর দলপতি বুঝতে পারল তার ছেলে, নাতি, ভাইপো, ভাগ্নে সকলকেই রাজার লোকেরা মেরে ফেলেছে, কেউ বেঁচে নেই। শোকে দুঃখে তার বুক ফেটে যেতে লাগলো। খাওয়া দাওয়া ছেড়ে সে বনে বনে ঘুরতে লাগলো আর ভাবতে লাগলো ওই পাপিষ্ঠ রাজাটাকে শাস্তি দিয়ে প্রতিশোধ নিতে হবে। তার বংশ যে ধ্বংস করেছে তার সর্বনাশ করতে না পারলে মনের আগুন নিভবে না। একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে পিপাসায় আকুল হয়ে সে উপস্থিত হলো এক হ্রদের ধারে। ছুটে জলে নামতে গিয়েই সে হঠাৎ থমকে দাঁড়ালো। তার কেমন সন্দেহ হলো। ভালো করে তাকিয়ে দেখলো বুনো জানোয়ার আর মানুষের সার সার পায়ের ছাপ জলের মধ্যে গিয়ে নেমেছে, কিন্তু জল থেকে উঠে আসার একটা দাগও কোনো দিকে নেই। এই দেখে খানিক চিন্তা করে সে বুঝতে পারল এই জলের মধ্যে নিশ্চয়ই একটা ভীষণ জলজন্তু আছে। মানুষ জানোয়ার যেই জলে নেমেছে সেই জন্তুর পেটে গেছে। বানর দলপতি আর জলে নামল না, হাত বাড়িয়ে একটা পদ্মের নাল ছিঁড়ে নিল, তারপর সেটি মুখে লাগিয়ে দূর থেকেই জল টেনে খেতে লাগলো। এমন সময় ঝুপ করে জলের মধ্যে থেকে সামনে উঠে দাঁড়ালো এক ভীষণ রাক্ষস। তার ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আছে মূলোর মতো দাঁত, আর গলায় দুলছে একটা রত্নমালা। রাক্ষস বানরকে ডেকে বলল, ওহে, তুমি দেখছি বেজায় চালাক। জলের মধ্যে যে ঢোকে তাকেই আমি খাই, কিন্তু তোমার মতো কায়দায় তো আগে কেউ জল খায়নি। তোমার বুদ্ধি দেখে আমি সন্তুষ্ট হয়েছি। কি চাও বলো, তোমার মনের স্বাদ আমি পূরণ করব। বানর বলল, তুমি কত খেতে পারো বলো তো? রাক্ষস বলল, জলের মধ্যে ঢুকলে 1000, 10,000, লক্ষ প্রাণীও খেতে পারি, কিন্তু ডাঙায় হলে একটা শেয়ালও পুরো পারি না। বানর বলল, এক রাজার সঙ্গে আমার শত্রুতা, তুমি যদি ওই রত্নমালাটা আমাকে ধার দাও তো কথার প্যাচে লোভ দেখিয়ে সেই রাজার এমন অবস্থা করব যে তার পরিবারের সব লোক নিয়ে এই জলে ঢুকবে। রাক্ষস খুশি হয়ে বলল, তা বেশ তো, ফেরত যখন দেবে বলছো, নাও এই রত্নমালা, তবে আমি কিন্তু ভোজ চাই। রত্নমালাটি নিয়ে বানর তার গলায় ঝুলিয়ে নিল। তারপর সেখান থেকে রাজার প্রাসাদের বাগানে এসে ঘোরাফেরা করতে লাগলো। বাগানের লোকজন তো বানরের গলায় রত্নমালা দেখে হইচই জুড়ে দিল। খবরটা রাজা চন্দ্রর কানে যেতেও সময় লাগলো না। তিনি লোক পাঠিয়ে ধরে আনলেন বানরকে। তাকে জিজ্ঞেস করলেন, তুমি এই হার কোথায় পেলে? বানর বলল, মহারাজ, আমাদের বনেই কুবেরের তৈরি একটা হ্রদ আছে। রবিবার দিন ভোরবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই হ্রদে ডুব দিলে কুবেরের বরে রত্নমালা গলায় দুলিয়ে উঠে আসা যায়। তাই শুনে লোভে রাজার চোখ চকচক করে উঠল। তিনি বললেন, ওহে, তুমি সত্যি কথা বলছো তো? বানর বলল, মহারাজ, গলার মালাটি দেখেও অবিশ্বাস হচ্ছে। যদি আপনার রত্নমালার প্রয়োজন থাকে তবে আমার সঙ্গে কাউকে পাঠিয়ে দিন, আমি হ্রদ দেখিয়ে দেব। রাজা বললেন, তাহলে চলো, আমি নিজেই দলবল নিয়ে তোমার সঙ্গে যাব। বানর বলল, মহারাজ, তাই করুন, আজ রাত পোহালেই রোববার। রাজা তখনই অন্দরে খবরটা পাঠিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত রানী, রাজকন্যা, রাজপুত্র, দাসদাসী, রাজপুরীতে যত লোক ছিল সকলে সেজেগুজে তৈরি হয়ে গেল। সবাইকে নিয়ে রাজা চললেন বনের দিকে। বানর দলপতিকে চতুর্দোলায় নিজের কোলে বসিয়ে নিলেন তিনি। সেই হ্রদের তীরেই শিবির করে রাতটা কাটানো হলো। ভোরে সূর্য যখন উটি উটি হয়েছে, বানর বলল, মহারাজ, সময় হয়েছে, এবার সকলকে জলে নামিয়ে দিন। ডুব দেওয়া চাই একসঙ্গে।
একটু আগে পরে হলে চলবে না। সকলে রত্নমালা নিয়ে উঠে এলে আমি আপনাকে জলের তলায় নিয়ে গিয়ে এমন জায়গা দেখিয়ে দেব যেখানে লক্ষ লক্ষ রত্নমালা পড়ে রয়েছে। রাজার হুকুম পেয়ে তার সঙ্গে লোকজন হুড়মুড় করে জলে নেমে পড়ল। তারা সূর্যের দিকে চোখ রেখে ঠিক সময়টিতে ঝপাং করে জলে ডুব দিল। বানর দলপতির পাশে বসে রাজা তাকিয়ে রইলেন জলের দিকে। তিনি বুঝতেই পারলেন না যে জলে ডুব দেবা মাত্রই রাক্ষসের পেটে চলে গেছে সকলে। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু কেউ জল থেকে উঠে আসছে না। রাজা একসময় অধৈর্য হয়ে বানরকে বললেন, কই হে, কেউ যে আর ওঠে না। বানর দলপতি তখন এক লাফে গাছে চড়ে বসে বলল, সব গেছে রাক্ষসের পেটে, কেউ আর উঠবে না হে রাজা, এবার তুমি বাড়ি ফিরে যাও। শুনে রাজা শুকনো মুখে লাফিয়ে উঠে বললেন, তার মানে? বানর বলল, রাজা, বিনা দোষে তুমি আমার বংশ ধ্বংস করেছিলে, তেমনি আমিও তোমার বংশ ধ্বংস করলাম। প্রতিশোধ নিতে পেরে এতদিনে আমার বুক জুড়ল। রাজাচন্দ্র আর কি বলেন, মাথা হেঁট করে চোখের জলে বুক ভাসিয়ে রাজপুরীতে ফিরে গেলেন। বানর তখন গলা থেকে রত্নহার খুলে রাক্ষসকে ডাকতেই সে হাসতে হাসতে জল থেকে উঠে এলো। বানর বলল, এই নাও ভাই তোমার রত্নহার, আমার কাজ চুকেছে। রাক্ষস বলল, বলিহারি বন্ধু, বুদ্ধি বটে তোমার, নালে জল খেলে, শত্রু মারলে, আমাকে বন্ধু করলে, রত্নহারও যেমনকার তেমন রইল, এই না হলে বুদ্ধি। এই বলে হার নিয়ে সে জলে ডুব দিল। বানর দলপতিও বনে চলে গেল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।